2016 সালে রিলিজ হওয়া তামিল মুভি পেন্সিল দ্য মার্ডারার, যেখানে দেখা যায় এক রইজাদা খুন হয়েছে তাদের স্কুলেরই এক ছাত্র নরেশ, এবং খুনও করেছে। সেই পরিস্থিতিতে মায়া বলে একটি মেয়ে দেখে যে তাদেরই ক্লাসের একটি ছেলে শিবা। কিন্তু সত্যি কি শিবা খুন করেছে? আগের ঘটনা কি ছিল এর? কে খুন করেছে? সত্যি শিবা না অন্য কেউ? এখানে আমরা দেখতে পাই যে তারা স্কুলে খেলছে টিফিন বেলায়। সেই সময় তারা এবং সেখানে নরেশ বলে তাদের স্কুলে একটি ছেলে আছে, যে সুপারস্টার রমাকান্তের ছেলে। সে যখন শহরের সবচেয়ে বড় স্কুলে ভর্তি হয়, তখন স্কুলে ব্রেকিং নিউজে চলে আসে, আরও ফেমাস হয় স্কুল। নরেশ বড় ঘরে রইসজাদা, তাকে ঠেকানোর জন্য, তার কাজের জন্য কেউ নেই। নরেশ শুধু সুইমিং আর মেয়েতে মন লাগে, তার পড়াশোনায় একেবারেই মন লাগে না। সে সারাক্ষণ মেয়েদের বন্ধুদের উপরে টাকা ওড়ায়, তাদের নিয়ে ফুর্তি করতে থাকে। এই হচ্ছে তার জীবন। এদিকে অন্যদিকে একেবারে উল্টো বিপরীত শিবা, যে মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করছে, যার বাবা ব্যাংকের ম্যানেজার, ও ইচ্ছা তার যে সে আবিষ্কার করবে বা মঙ্গল গ্রহে লাইফ আছে কিনা। নরেশ অন্যদের বিরক্ত করলে বিভিন্নভাবে তাদের মধ্যে বিরক্ত করলে শিবা আটকায়, তাই প্রায়শই তাদের মধ্যে ঝগড়া, কথা কাটাকাটি লেগেই থাকে। শিবা পছন্দ এবং তাদের মধ্যে একদিন ক্যান্টিনে সেই একইভাবে ঝগড়া লেগে যায় নরেশের বেস্ট ফ্রেন্ডের সাথে শিবার, এবং সেই নিয়ে তাদের দুই দলের মধ্যে এত মারামারি হয় যে স্যার টিচারদের কাছে। একদিন একটা তাদের স্কুলে প্রোগ্রাম অ্যারেঞ্জ হয়, যেখানে প্রত্যেক ছাত্রছাত্রী তাদের নিজেদের লেখা কবিতা আবৃত্তি করবে। শিবা মায়াকে উদ্দেশ্য করে একটা কবিতা লেখে, কিন্তু মায়া সেগুলো কিছুই বোঝে না। মায়ের পছন্দের বিষয় বিভিন্ন রকমের বই পড়া, যেখানে কিভাবে খুন, জখম, চুরি সেগুলির সমাধান করা হচ্ছে, কিভাবে গুলি চালায় সেগুলো দেখানো। একদিন মায়া স্কুলে আসে, সে একেবারেই এদিকে শিবা ভেবে বেড়ায় যে কীভাবে সে মায়াকে খুশি করবে বা তার মনের কথা বলবে, কিন্তু সে ভয় পায়, কেননা সে পুলিশ কমিশনারের মেয়ে। তাছাড়াও মায়া খুবই চোটপাট, সে একেবারে এই সমস্ত পছন্দ করে না। তো শিবা ভয় পেয়ে চলে যায়। মায়া বাড়িতে বসে সারাক্ষণই চেষ্টা করে যে কীভাবে সে কী সমাধান করবে। এর মধ্যে একদিন সময় তাদের প্রিন্সিপাল শিবাকে মঞ্চে ডেকে নেয় এবং বলে যে এটা আমাদের খুবই গর্বের বিষয় যে এবছর আমাদের স্কুলের সমস্ত ইন্ডিয়ার স্কুলের মধ্যে থেকে শিবাকে লেকচার দেওয়ার জন্য আমাদের ইন্ডিয়ান স্পেস সেন্টার অর্থাৎ ইসরোতে সিলেক্ট করা হয়েছে। এবং নরেশের ইচ্ছা, সে মার্সে যে জীবন আছে তার উপরেই সে একটা লেকচার দেবে, সেটাও সে তৈরি করছে সেই হিসাবে। কিন্তু নরেশের এটা ভালো লাগে না, শিবাকে এত প্রশংসা করা। সে সবসময় শিবার উপর জেলার্স ফিল করে। একদিন প্রিন্সিপালকে ডাইরেক্টর স্কুলের বলে যে যেভাবেই হোক আমাদের ISO সার্টিফিকেটটা পেতে হবে, তাহলে আর কোনো সমস্যাই থাকবে না। তখন প্রিন্সিপাল বলে তা তো আমরা পেয়েই যাব স্যার ঠিকভাবে, কিন্তু স্যার একটা সমস্যা আছে, আমাদের স্কুলের পেছনের ভাঙাই থেকে শুকর টুকর অন্য জানোয়ার ঢুকে পড়ে, যে স্কুলে খুব সমস্যা তৈরি করে। তাহলে তখন ডাইরেক্টর তুমি সারিয়ে নিচ্ছে, বলছে যে কেস চলছে, আমরা যে জমি দখল করে রয়েছি। তারপরে আমরা দেখতে পাই যে শিবা তার বন্ধুর সাথে আলোচনা করছে যে সে কিভাবে মায়াকে ইমপ্রেস করতে পারে। তখন তার বন্ধু আইডিয়া দেয় যে তুই এক কাজ কর, যেহেতু মায়া অনেক বই ভালোবাসে, তুই লাইব্রেরিতে গিয়ে বই সম্পর্কে মায়ের সামনে একটু বল যে এই বইটা ভালো বা এটা এইরকম। তো তাতে সে বেশ ইমপ্রেস হবে যে তোর অনেক বইয়ের সম্পর্কে ধারণা আছে। তো শিবাও সেই রকমভাবেই তার বন্ধুর কথা শুনে অনেকগুলো বই টই হাতে নিয়ে মায়ের কাছে চলে যায় এবং বলে যে একটা বইয়ের কথা তোমাকে বলবার ছিল। তখন মায়া বলে যে কি বই? তখন সে বলে যে এই একটা ড্যানিয়েল বলে একটা লেখক আছে, ড্যানিয়েল টেরি, তার বইটা খুব রোম্যান্টিক, বলুন তাই না? বলছে ও তুমি তো বই মনে হয় পড়োই না, ড্যানিয়েল টেরি আসলে ক্রিকেটের সাথে যুক্ত, সে লেখক নয়, একটু ভালো করে গিয়ে বইটই পড়ো। তাহলে কোথায় থাকে? এর মধ্যে দেখতে পাই যে প্রিন্সিপালের ঘরে তাদেরই শহরের অন্য একটি বড় স্কুল, সেখানে ফিজিক্স টিচারকে ডাকা হয়েছে।
তিনি বলেন যে আমাদের স্কুলের সব টিচারই ভালো, কিন্তু ফিজিক্স টিচারটি অতটা ভালো নয়, তোমাকে আমরা অ্যাপয়েন্ট করতে চাই ফিজিক্স টিচার হিসেবে। আমরা শুনলাম এবারের যে বোর্ড এক্সাম হয়েছে সে এক্সামে তোমাদের স্কুলের ফিজিক্সে অনেক ভালো রেজাল্ট এসেছে। এদিকে আরও দেখতে পাই যে ম্যাথ টিচার এবং ইংলিশ টিচারের মধ্যে একটি রিলেশন আছে, এবং ম্যাথ টিচার অবিনাশ নন্দিনী ম্যাডামকে সন্ধ্যার দিকে স্কুলে সুইমিং পুলের কাছে আসার জন্য ডাকছে এবং বলছে যে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, আজকে তো তোমার বার্থডে। তখন নন্দিনী ম্যাডাম রাজি হয়ে যাচ্ছে। রাত্রিবেলা যখন নন্দিনী ম্যাডাম আসছে তখন কিছু প্রাইভেট মুহূর্ত সেখানে শেয়ার হয়ে যায়। এরপর আমরা দেখি রাত্রিবেলা হঠাৎ করেই সিকিউরিটি গার্ডের সাথে দরজা খুলে নরেশ সেই সুইমিং পুলের বাথরুমের দিকে যেতে থাকে এবং বলে যে, যার পর দেখি সে একটা গ্যাজেট নামাচ্ছে এবং আমরা দেখতে পাই সেই গ্যাজেটের মধ্যে একটা স্পাই ক্যামেরা সে লাগিয়ে রেখে গিয়েছিল, কারণ সেই বাথরুমে কী হয় সেগুলোই সে রেকর্ড করে এবং মানুষকে বিভিন্নভাবে সে ব্ল্যাকমেল করে, এইভাবে তার স্বার্থসিদ্ধি করে। এরপরে সুইমিং পুলের মধ্যে দেখতে পাই যে নরেশের বেস্ট ফ্রেন্ড, যে সেই স্কুলের সেকেন্ড বয়, সে বলছে যে আমি অল্প কিছু নাম্বারের জন্য শিবার থেকে পিছিয়ে, সবাই শুধু শিবারই প্রশংসা করে, কি করা যায়, কোনোভাবেই শিবাকে আমি বিট করতে পারছি না। তখন নরেশ বলে তুই চিন্তা করিস না, সব কিছু আমার উপরে ছেড়ে দে, আমি দেখে নিচ্ছি, এবারে তুই প্রথম হবি, শিবা নয়। এরপরে নরেশ নন্দিনী ম্যাডামের কাছে যায় এবং বলে যে ম্যাডাম আপনার সাথে কিছু প্রাইভেট কথা আছে। তখন নন্দিনী ম্যাডাম বলে যে তোমার সাথে আমার কোনো কথা নেই। তখন বলে যে ম্যাডাম একটা জিনিস আপনি একটু দেখে নিন তারপরে বলবেন। তখন সে তার ফোনে সেই নন্দিনী ম্যাডাম এবং অবিনাশ স্যারের কিছু প্রাইভেট ভিডিও তাকে দেখায় এবং বলে যে ম্যাডাম আপনার কাছে কিছু চাওয়ার আছে, সেটা যদি আপনি পূরণ করেন এই ভিডিও কোথাও বেরোবে না, এ আমার কাছেই থাকবে। তখন ম্যাডাম বলে যে কি করতে হবে। তখন সে বলে যে এবছর শিবা নয়, এবছর আমার বেস্ট ফ্রেন্ডই ফার্স্ট হবে। নন্দিনী ম্যাডাম এই বিষয়ে খুব রেগে যায় এবং অবিনাশ স্যারকে ফোন করে সব বিষয়টা বলে। স্যার বলে ও কিছু করতে পারবে না, আমি ঠিক সমস্ত ভিডিও ওর কাছ থেকে বের করে নেবো, তুমি চিন্তা করো না। তাহলে এই যে খুনটা হয়েছিল সেই খুনটা কি সেই অবিনাশ স্যারই করেছিল নন্দিনী ম্যাডামের সাথে মিলে? পরে আমরা দেখি যে নোটিশ বোর্ডের কাছে এসে মায়া দেখছে যে সবার ফিস ভর্তি হলেও সোনিয়া নামের একটি মেয়ে এখনও ফিস দেয়নি এবং সে কাঁদতে কাঁদতে ছাদের দিকে চলে যাচ্ছে। তখন মায়ার একটু সন্দেহ হলে সেও পেছন পেছন গিয়ে দেখছে যে সোনিয়া ছাদ থেকে ঝাঁপ দেবে বলে এরকমই সে করছে। তখন মায়া তার কাছে গিয়ে কোনোভাবে তাকে বুঝিয়ে সুঝিয়ে আটকাচ্ছে, বলছে যে তুই কি করতে যাচ্ছিলিস এটা। তখন সোনিয়া বলে যে কি করব বল। তখন সে সোনিয়ার কাছে একটা চিঠি পায় এবং সেখানে লেখা আছে যে নরেশ তাকে অনেক টাকা নিয়ে যেতে বলেছে। সোনিয়া এতে কাঁদতে থাকে মায়ার কাছে এবং মায়া বলে যে সব কিছু খুলে বল যে কি হয়েছে। তখন সোনিয়া তাকে সেই আগের সব কথা খুলে বলতে থাকে যে নরেশের সাথে তার ঘনিষ্ঠতা দিন দিন বাড়তে থাকে এবং যেহেতু নরেশ সুপারস্টারের ছেলে, সেও ভাবে যে সত্যি তাদের মধ্যে একটা রিলেশন আছে, তারা প্রায়ই বিভিন্ন জায়গায় দেখা করতে থাকে এবং নরেশ তার এই সুযোগে বিভিন্ন ভিডিও বানিয়ে নেয় এবং তারপরে সেই ভিডিও দিয়ে সোনিয়াকে ব্ল্যাকমেল করে এবং তাকে বলে যে টাকা না দিলে হবে না। তখন সোনিয়া স্কুলের ফিস তাকে দিয়ে দেয় এবং নরেশ এইভাবে তার কাছে আবারও টাকা চেয়েছে, এখন সে কোথায় পাবে। তখন এই বলে কাঁদতে থাকলে তখন মায়া বলে যে তুই কোনো কিছু চিন্তা করিস না, এবারে আমি দেখে নেব যদি তোর কাছে টাকা যায়। তখন ক্লাস চলাকালীনই নরেশ সোনিয়াকে মেসেজ করে ফোনে। সোনিয়াকে বের করে দিয়ে মায়া যখন ক্লাসের বেল বেজে যায় টিফিনের সময়, নরেশকে দাঁড় করিয়ে রুমের মধ্যে ডেকে তাকে হুমকি ধুমকি দেয় যে তুমি যদি আর কিছু করো বা সোনিয়ার কাছ থেকে আর টাকা চাও তাহলে কিন্তু একদম ভালো হবে না, তোমার কি একটু লজ্জা নেই যে সুপারস্টার ছেলে এত টাকা। তারপরেও এদিকে শিবা চিন্তা করতে থাকে যে নরেশের সাথে একা ঘরে কি করছে, নরেশ তো মোটেও ভালো ছেলে না, কি যে করি কিছু বুঝতে পারছি না, গেলেও তো অন্য কিছু ভাববে, আমার ঠিক সহ্য হচ্ছে না। তার বন্ধু বলে আরে ভাবিস না তুই, একদমই কিচ্ছু হচ্ছে না এমনি তো। তো এর মধ্যে
শিবা যখন মায়ের কাছ থেকে এরকম হুমকি ধুমকি পায় তখন সে ভাবে যে মায়াকে এবারে সে কোনো না কোনোভাবে ফাঁসাবে এবং মায়াকেও সেই একইভাবে সে ব্ল্যাকমেল করবে এবং সোজা করবে। তার জন্য তার বন্ধু ড্যানিয়েলকে সে বলে যে আমার একটা প্ল্যান আছে, তুই এক কাজ কর, তুই সবাইকে বল যে আজকে তোর জন্মদিন এবং সবাইকে চকলেট খাওয়াতে থাক। তো এইভাবে সে একটা মেয়েকে চকলেট দিয়ে তাকে হাক করে। এইভাবেও সে চাইছিল যে মায়াকে হাক করবে। মায়াকে সে বলে আমাকে একটা হাক দিতে হবে জন্মদিনের দিন। তোর মা বলে যে ঠিক আছে। সে চকলেট নেয় এবং বলে যে আজকে আমার জন্মদিনের দিন কি তুমি দেবে না? তখন মায়া তাকে হাক করতে থাকলে সেই যে ভিডিও করছে নরেশ সেটা শিবা দেখে মায়াকে টেনে সরিয়ে দেয় এবং মায়া সেই বিষয়ে রেগে গিয়ে শিবাকে একটা চর বসিয়ে দেয় এবং তাদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয়ে যায়। খুব ভাবে যে শিবা তো আগে তার পিছু পিছু করছিল, সে সেটা বুঝতেই পারছিল, এখন আবার সে এইভাবে তার পার্সোনাল লাইফের মধ্যেও ঢুকে যাচ্ছে। তার এটা একদমই পছন্দ হয় না। তখন সে শিবাকে অনেক বকাঝকা করে বলে যে আমার পার্সোনাল লাইফের মধ্যে তুমি একেবারেই ঢুকবে না। শিবা কোনোভাবেই মায়াকে বোঝাতে পারে না যে সব নরেশের প্ল্যান, নরেশ তোমাকে ফাঁসানোর জন্য এসব করছে। এর মধ্যেই নরেশ সেখান থেকে সরে পড়ে, সে নরেশকে দেখাতেও পারে না এবং তাদের মধ্যে প্রচণ্ড ঝগড়াও হতে থাকে, মিসআন্ডারস্ট্যান্ডিং শুরু হয়ে যায়। কোনোভাবেই শিবা মায়াকে বোঝাতে পারে না, মায়া সব বলে চলে যায়। নরেশ ভাবে যে তুমি যতই যাই করো আমি কোনোভাবেই তোমাকে, নরেশ শিবা ভাবে যে নরেশকে এড়িয়ে পড়তে। নরেশ সবসময়ই বিভিন্নভাবে টিচার এবং সবাইকে অপমানিত করতে থাকে। এর মধ্যে একদিন ল্যাব টেস্টের দিনকার নরেশ মায়ার কেমিক্যাল চেঞ্জ করে দেয় এবং সেই বিষয়টা শিবা কিছুটা চেঞ্জ করে দেয় এবং স্যারও ল্যাবে না থাকায় মায়া যেই মেশাতে যায় নরেশ সেই দিকে তাকিয়ে থাকে। শিবা এই বিষয়টা দেখে দৌড়ে এসে মায়াকে কেমিক্যাল মিক্সড করতে দেয় না এবং সরিয়ে দেয়। তার হাত থেকে দুটো কেমিক্যাল পড়ে গিয়ে তা মিশে যায় এবং সেখানে প্রচণ্ড একটা বিস্ফোরণ হয় এবং দেখা যায় যে যেটা যদি মায়ের কাছে মায়ার মুখটা হয়তো জ্বলেই যেত। এরপরে এটা নরেশ এবং স্যাররাও সেখানে ছুটে আসে। এরপরে অবিনাশ স্যারকে অনেক বকাবকি করে প্রিন্সিপাল যে তুমি কেন সেখানে ছিলে না, কেন ভালো মতন দেখোনি, তোমারই সমস্ত দোষ কোনো। কিন্তু অবিনাশ স্যার বলে যে দেখুন ওইখানে নরেশ সব কিছু করেছে। এরপর স্পোর্টস ডের দিনকার দেখি যে মায়াকে একটা কোল্ড ড্রিঙ্কস খেতে বলা হয় কিন্তু মা সেটা খায় না। এরপরে স্পোর্টস শুরু হয়ে যায়, সুইমিং শুরু হয় এবং মায়া একটা বই পড়ছিল যার মধ্যে এরকমই লেখা ছিল যে বিভিন্ন রকম বিষ পানীয়র সাথে মিশিয়ে খাইয়ে অনেক সময় মারা হয়। সত্যি কি তাহলে সেই কোল্ড ড্রিঙ্কসে কিছু ছিল? এর মধ্যেই দেখা যায় তাদের স্কুলে একটি ক্লাসমেট সে অসুস্থ হয়ে পড়ে, সে আসলে মায়ার সেই কোল্ড ড্রিঙ্কসটা খেয়েছিল যেটাকে মায়ার দেওয়ার কথা ছিল। এবার স্যাররা বলতে থাকে, এদিকে প্রিন্সিপাল এবং অন্যান্য স্যার যারা স্কুলের তরফে তারা বলে যে না না এ তো শুধু ফুড পয়জনিং, এসব কিছু হয়নি। তাড়াতাড়ি করে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। হসপিটাল থেকে রিপোর্ট আসে যে সত্যিই তার কোল্ড ড্রিঙ্কসে বিষ পাওয়া গেছে এবং পুলিশও আসে। আসলে পুলিশ এই টিচারদের সাথে জড়িয়ে রয়েছে। সে বলে যে এর আগেও যত কেস হয়েছে মার্ডার, স্কুলের মধ্যেই একটা মেয়ে সুইমিং পুলে মারা গেছিলো বা আত্মহত্যা, সব কিছুই আমি চাপা দিয়েছি, এটাও দিয়ে দেবো, কিন্তু আমার খেয়াল তো রাখতে হবে। তখন তাদের ডাইরেক্টর পুলিশকে অনেকগুলো টাকার বান্ডিল দেয় এবং পুলিশ বলে যে ঠিক আছে আর কোনো চিন্তা করতে হবে না, আমি সব কিছু সামলে নেব, ঠিক আছে আসি। তখন প্রিন্সিপালকে বলে যে একটু সামলাতে তো পারো, ভালো করে সামলাচ্ছ না কেন? এরপরে দেখতে পাই যে আমরা নাসিনা বলে একটি মেয়েকে, যাকে টিচার বকছিল, তাদের বায়োলজির টিচার, যে তোমার নাম্বার ধীরে ধীরে এত কমছে কেন, তুমি তোমার বাবা মাকে নিয়ে আমার সাথে দেখা করবে। এরপরে তার বাবা মা আসলে বলে যে নাসিমা তো খুব ভালো স্টুডেন্ট ছিল, হঠাৎ করে তার নাম্বার এভাবে কমছে কেন, আপনার একটু খেয়াল করুন। কিন্তু তার বাবা মা স্কুল টিচারদের উপরেই দোষ চাপাতে থাকলে স্কুল টিচার বলে এই আপনাদের দোষ, ছেলে মেয়েদের বড় স্কুলে ভর্তি করে আর দেখেন না। কিন্তু আসলে তো নাসিমা নরেশের সাথে মিশেই তার এই অবস্থা হয়েছিল। নরেশ এদিকে আবার সিকিউরিটি গার্ডের কাছে গিয়ে ল্যাবের চাবি চায়। সিকিউরিটি গার্ড বলে ল্যাবের চাবি দিয়ে তোমার কি হবে? তখন বলে যে তুই দিবি কি না বল। তখন বলে যে আমি দেবো না এইভাবে হুমকি ধুমকি দিলে। তখন বলে যে দাঁড়া তোকে দেখে নেবো। তখন সিকিউরিটি বলে আমি তোকে দেখে নেবো, তোকে আমি একদম খুন করব। এরপরে আমরা দেখি যে তাদের রেজাল্ট বিলি হচ্ছে এবং রেজাল্টে বিভিন্নজন বিভিন্ন নাম্বার পেয়েছে। শিবার বেস্ট ফ্রেন্ড বলছে যে কোনোভাবে যেন আমি পাশ করে যাই। সে
আসার পরে সে কোনো না কোনোভাবে পাশ করে গেছে। শিবা তো জানে যে তার রেজাল্ট ভালোই হবে। এরপরে নরেশ যায়। নরেশের নাম্বার সেরকম কিছু ভালো হয় না, কোনো রকম সেও পাশ করে। কিন্তু সে ম্যাডামকে চোখে চোখে বলে যে এবারে কিন্তু আমার বেস্ট ফ্রেন্ডই ফার্স্ট হতে হবে, কোনোভাবে শিবা হলে চলবে না। এরপরে দেখা যায় যে শিবা রেজাল্ট আনতে ম্যাডামের কাছে যায়। ম্যাডাম বলে তুমি খুব ভালো নম্বর পেয়েছো, 95%। এবারে সবাই ক্ল্যাপিং করে। এরপরে দেখা যায় যে ম্যাডাম বলে যে প্রথম হয়েছে তাদের সেকেন্ড বয়, এবার আর শিবা প্রথম হয়নি। তখন শিবা ম্যাডামের কাছে গিয়ে বলে, ম্যাডাম বলে যে তুমি আমার থেকে কি বেশি জানো, আমার সাথে তর্ক করবে না। এবং ম্যাডাম তারপরে অবিনাশ স্যারকে ফোন করে নন্দিনী ম্যাডাম বলে যে কিভাবে নরেশ তাকে চাপ দিয়ে শিবার রেজাল্ট পাল্টিয়েছে এবং তাকে চাপ দিয়েই যাচ্ছে যা ইচ্ছা করাতে, সে আরও কিছু করাতে পারে। এরপরে দেখি যে একদিন অবিনাশ স্যারের ক্লাস চলতে চলতে শিবার নরেশের এক বন্ধু তার কাছে ফোন চায় ভিডিও গেম খেলবে বলে। নরেশ তা দিয়ে দেয়। স্যার সেটা ধরে নিয়ে ফোনটা নিয়ে বলে তুমি তোমার গার্জিয়ান নিয়ে আসবে, তারপরে তুমি ফোন নিয়ে যাবে। কিন্তু ফোনটা তো আসলে নরেশের। তখন নরেশ সেই ফোনটা স্যারের হাত থেকে নিয়ে নিলে স্যারের সাথে তার তুমুল ঝামেলা বাঁধে এবং স্যার তাকে ঘাড় ধাক্কা দিয়ে ফোনটা তার হাত থেকে নিয়ে ক্লাস থেকে তাকে বার করে দেয় এবং তাকে মারতে শুরু করে। এবং তখনই প্রিন্সিপাল এসে স্যারকে সরিয়ে দিয়ে নরেশকে বাঁচায় এবং বলে যে কি হয়েছে বাবা, তোমার লাগে টাগে নি তো, তুমি ঠিক আছে যাও যাও। তখন সে স্যারকেই বকতে থাকে যে এইভাবে কেউ মারে নাকি, এইভাবে মারতে হয়। তখন স্যার বলে যে সব কিছু দোষ আসলে নরেশের। স্যার বলে যে দেখো এরা অনেক টাকাওয়ালা এবং এর অনেক ফেমাস এর বাবা, এদেরকে যদি কোনো সমস্যা হয় তাহলে স্কুলের এরা ব্রেকিং নিউজ বানিয়ে দেবে এবং তখন স্কুলের কি হবে তুমি বুঝতে পারো না, ভালো করে সামলাও, যাও, এসবকে একটু সহ্য করতে হয়। এর মধ্যেই হঠাৎ করে দেখি যে পাশে তাদের স্কুলের পেছনে যে বস্তি, সেখান থেকে একটা ছেলে এসে তাদের ক্লাসের একটা মেয়েকে নিয়ে যায়, বলে যে তোমার বাবা অসুস্থ, তুমি বাইরে চলো, তোমার ডাকছে। তখন সেই মেয়েটি বাইরে গেলে তখন সে তাকে বলে যে এসব কিছুই না, আমি শুধু তোমার সাথে দুটো কথা বলতে চাই বলে তোমাকে বার করে নিয়ে এসেছি, আসলে আমি তোমাকে ভালোবাসি। এটা শুনে মেয়েটা তাকে থাপ্পড় মারে এবং নরেশের দলবল সেখানেই ছিল, তারা এসে সেই ছেলেটিকে বলে যে হ্যাঁ এখানে এসে তুই এসব বলবি, তারা একটু দাদাগিরি করে এবং তারপরে ছেলেটার গায়ে খুব হাত তোলে এবং তাকে সবাই মিলে প্রচণ্ড পিটায়। ছেলেটা পালিয়ে গিয়ে বলে যে দাঁড়া আমিও নিয়ে আসবো, দেখবি তারপর তোকে কি করব। নরেশ বলে যে যা যা দেখে নেবো যে তুই কি করিস। তখন সে বলে যে নরেশকে আমি ভালো করে দেখে নেব এবং নরেশ একদমই বাঁচবে না এবং সে তারপরে পালায়। তাহলে নরেশ কি সত্যি সেই ছেলেটির গ্যাংয়ের দ্বারা খুন হলো? কে খুন করলো নরেশকে? এরপরে আমরা দেখি যে তাদের ক্লাসে ম্যাডাম পরবর্তী যে পরীক্ষা হবে সেখানে যে ফর্ম ফিল আপ, সেই ফর্মের যা ডেট এবং নাম, বাবার নাম, এগুলো ঠিক আছে কি না সেগুলো বলার জন্য সব বলে নিচ্ছে। এর মধ্যেই সে যখন ড্যানিয়েলের কথা বললো যে ড্যানিয়েলের তো ডেট অফ বার্থ আজকেই, তার জন্মদিন আসলে ডেট অফ বার্থ, তখন সবাইকে বললো যে সবাই উঠে দাঁড়াও এবং ড্যানিয়েলকে উইশ করো। এতে মায়া একেবারে চমকে গেল যে আজ তার জন্মদিন হলে সেদিন কি ছিল, সেদিন যে সে বললো তার জন্মদিন, চকলেট দিল, হাত চাইলো, ও তার মানে সেগুলো সবই সত্যি শিবা ঠিক বলেছিল, সেগুলো সবই নরেশের প্ল্যান। সে সব কিছু তার কাছে পরিষ্কার হয়ে গেল এবং তার মাথা তখন গরম হলো। এর মধ্যে সে বাইরে গিয়ে ক্লাস শেষ হলে ড্যানিয়েলকে এক কষিয়ে চড় দিল, কারণ মায়া একেবারে এই কোনো অপমান এই সমস্ত সহ্য করবার মেয়ে নয়। এরপরে তার মনেও আস্তে আস্তে শিবার প্রতি ফিলিংস ক্রিয়েট হতে লাগলো। সেও এবারে লুকিয়ে লুকিয়ে চিন্তা ভাবনায় শিবার কথা চিন্তা করতে লাগলো, শিবা খোঁজ করতে লাগলো, শিবাকে দেখতে লাগলো দূর থেকে এবং তার মনেও শিবার প্রতি আস্তে আস্তে অনুভূতি হতে লাগলো। সেও এখন শিবাকে দেখে যেভাবে শিবা তাদের দুজনের মধ্যে শুধু চোখাচোখি হতে লাগলো, কোনোভাবে তাদের মধ্যে তাদের ফিলিংস শেয়ার হলো না। এর মধ্যেই একদিন স্যার তাকে ডেকে নিয়ে অনেক কিছু বললো, সবাইকে বললো যে শিবার মতন ভালো করে পড়াশোনা করতে এবং মুখ উজ্জ্বল করতে, কারণ শিবার যে থিসাম, যে তার লাইফ, সেটি এবারে ইউএনইসিওতে যাবে এবং এটা একটা খুব গর্বের বিষয়। তখন নরেশ শিবাকে বলল যে তোর থিসিস ভালো আছে তো, যেটা তুই রেখে এসেছিলিস অফিস ঘরে, দেখ গিয়ে নাকি আগুনে পুড়ে গেল। তখন শিবার মনে পড়লো যে সে যখন আসছিল রেখে, তখন তো নরেশকে সে দেখেছে, সে দৌড়ে তাদের অফিস ঘরের দিকে গেল, দৌড়ে
সে গিয়ে দেখলো যে তার থিসিসে আগুন জ্বলছে। সে অনেকভাবে নেভাতে চেষ্টা করলো, কিন্তু কোনোভাবেই সেই আগুন নেভাতে পারলো না। তার 2 বছরের খাটনির ফল, সমস্ত রকমের যত গবেষণা, সব ব্যর্থ হয়ে গেল। এই রাগে সে একেবারে শিবাকে ধরে পেয়ার লাইনের মধ্যেই মারতে আরম্ভ করলো, এবং স্যাররা তখন তাকে আটকানোর জন্য দৌড়ে গেলে শিবাকে ঝটকা দিয়ে নরেশ পালাতে লাগলো। কিন্তু নরেশকে ছেড়ে দেওয়ার পাত্র শিবা নয়। শিবা নরেশের পেছন পেছন গিয়ে নরেশকে বেধড়ক মারতে লাগলো, কারণ তার 2 বছরের থিসিস সব তার খাটনি সে জলে মিশিয়ে দিয়েছে। স্যাররা কোনোভাবে নরেশ আর শিবাকে আলাদা করে শিবা এবং নরেশকে বকতে লাগলো। শিবাকে বললো যে তুমি তো আবার লিখতে পারবে, ওকে এইভাবে মারছো কেন, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? শিবা বলল যে ওই আমাকে বলেছে। তখন বলল, এসব মিথ্যা কথা একদম বলো না, প্রমাণ থাকলে বলো। খুব বকে টকে তাদের দুজনকে আলাদা করে দিল, এবং সেখানেই শিবার রাগের মুহূর্তে নরেশকে থ্রেট করলো যে আমি তোকে দেখে নেবো, আমি তোকে মেরে ফেলবো। এবং তারপরে দেখি যে নন্দিনী ম্যাডাম অবিনাশ স্যারের সাথে খুব যে তুমি তো পারলে না, এতদিন হয়ে গেল, ও তো থ্রেট দিয়েই চলেছে, কোনো না কোনো কিছু করাচ্ছে আমাকে দিয়ে, তুমি কি কোনো কিছু করতে পারো না? কাপুরুষের মতো শুধু বলতেই জানো। আমি কিন্তু এরপরে যদি এই ভিডিও বেরোয় আমি কিন্তু মারা যাব, আমি কিন্তু এই মুখ আর দেখানোর থাকবে না, তোমার জন্যই সব কিছু হয়েছে, তুমি সেদিনকার আমাকে ওখানে ডেকেছিলে। এই বলে সে রাগ করে সেখান থেকে চলে যায়, এবং তখন অবিনাশ স্যারের মাথাও আগুন জ্বলতে থাকে। তাহলে কি অবিনাশ স্যার মারলো খুনটা? তাহলে কি অবিনাশ স্যারই করেছিল সেদিন? এরপরে আমরা দেখি যে তাদের স্কুলে সেই দিন যেদিন ISO সার্টিফিকেটের জন্য তাদের স্কুল ইন্সপেকশনের ম্যাডাম আসবে, সমস্ত ছাত্রছাত্রীদেরকে তৈরি করে রেখে দিয়েছে। এর মধ্যেই নরেশ তাদের ক্লাসরুমে যায়, এবং শিবা গাছ লাগাতে থাকলে তাকে একজন বলে যে দেখ নরেশ, আবার তোর বানানো তোর ব্যাগের সাথে জানি কি করছে। শিবা খুব রেগে যায় এবং গাছটা ফেলে দিয়ে সে আবার দৌড়ে তার ক্লাসের দিকে ছোটে। তখন মায়েরও মনে হয় যে দেখি তো গিয়ে কি হচ্ছে, আবার তাদের মধ্যে মারামারি যেন না হয়। এর মধ্যেই দেখি যে ইন্সপেকশন জন্য যে ম্যাডাম এসছে তাকে প্রিন্সিপাল স্যার নরেশের অনেক প্রশংসা করে বলছে যে এই হচ্ছে আমাদের স্কুল থেকে যে আগের বছর মাধ্যমিকে প্রথম হয়েছিল সেই ছেলে। এদিকে শিবা ক্লাসে ঢোকে এবং মায়াও তার পেছন পেছন যেতে লাগে। এদিকে যে ইন্সপেকশনের ম্যাডাম তিনিও, এর মধ্যে মায়া যেই ক্লাসে গিয়ে ঢোকে সে দেখে যে নরেশের হাতে একটা পেন্সিল রক্তাক্ত, তার হাতে রক্ত লেগে রয়েছে। এই দেখে সে একেবারে অবাক হয়ে যায়। শিবা তো একেবারেই মায়াকে দেখেও চমকে ওঠে এবং বলে যে মায়া, আসলে আমি কিছু করিনি, আমি নরেশকে মারিনি। তাহলে নরেশকে কি সত্যি শিবাই খুন করলো, নাকি অন্য কেউ? মায়াও নিজের চোখে বিশ্বাস করতে পারে না, কিন্তু সে তো দেখলো যে পেন্সিলটা তার গা থেকে শিবাই তুলেছে। এর মধ্যে তাদের ডাইরেক্টরের কাছে অন্য স্কুলের যে ডাইরেক্টর, তাদের শহরের অন্য স্কুলের ডাইরেক্টরটি সে ফোন করে এবং বলে যে আমাদের ফিজিক্স টিচারকে তুই নিয়ে নিয়েছিস, তুই কী ভাবছিস যে তুই তোর স্কুলে ISO সার্টিফিকেট পাবি? কোনোভাবেই পাবি না, আমি তোকে পেতে দেবো না। এরপর আমরা দেখি যে সেই বস্তির ছেলেগুলো যারা বলেছিল যে তারা নরেশকে খুন করবে, তারা ঢুকছে যে কিভাবে খুন করবে। এগুলি সবই নরেশের খুন হওয়ার একটু আগের ঘটনা, যে স্কুলে আরও কী কী অস্বাভাবিক যারা যারা নরেশকে হুমকি ধুমকি দেয় তারা সবাই তখন স্কুলে। এর মধ্যে দেখি একজন পিৎজা ডেলিভারি বয়ও স্কুলের মধ্যে ঘুরছে, যে পিৎজা দিতে এসছে। এবং সেই বস্তির ছেলেগুলি সে অফিসে ঢুকে তারা পুলিশের ইউনিফর্ম দেখে তারা ভাবলো যে পুলিশের ইউনিফর্ম পরে যদি তারা থাকে তাদের আর কেউ ধরতে পারবে না। তারা সেই ইউনিফর্ম পরে স্কুল কার্ড দেওয়ার জন্য তারা বেরিয়ে এলো। বেরিয়ে আসার পর সেই আগের মুহূর্তে মায়া যখন এবং সে দেখলো যে অন্য স্কুলের, তাদের শহরের অন্য স্কুলের যে ডাইরেক্টর সেও স্কুলের মধ্যে ঢুকেছে, যে স্কুলে সে কোনো না কোনোভাবে সমস্যা পাকিয়ে তাদের স্কুলকে ISO সার্টিফিকেট পেতে দেবে না। স্যার তো স্কুলের ভূয়সী প্রশংসা করছে যে তাদের স্কুলে এই আছে, তাদের স্কুলে ওই ফেসিলিটি আছে, যেগুলো সমস্ত একেবারে স্ট্যান্ডার্ড স্কুলের এর ক্ষেত্রে মায়া সমস্ত যারা যারা স্কুলের ক্ষতি করতে চায়। এর মধ্যে শিবা
দেখা যায় যে শিবা কি খুন করলো, মায়াকে সে অনেকভাবে বলতে থাকে শিবা যে দেখো আমি খুন করিনি, আমি এসে নরেশকে এই অবস্থায় দেখেছি, শুধু নরেশের গা থেকে আমি পেন্সিল তুলেছি। তখন মায়া তাকে বলল যে তুমি চুপ করো, তুমি এসব কিছু বলো না, আমাকে ভালো করে আগে দেখতে দাও। তখন সে চারপাশটা ভালো করে দেখতে লাগলো এবং সে দেখলো যে সব জায়গায় শিবারই ফুটপ্রিন্ট এবং শিবার হাতে রক্ত। সব কিছু দেখে যা বোঝা যায় তা হচ্ছে শিবাই খুন করেছে। তখন বললো সবাই তো তাই বুঝবে, যদিও বা আমি না বুঝি। শিবার এই কথাটা শুনে ভালো লাগলো যে মায়া তাকে একটু হলেও বিশ্বাস করছে। এদিকে স্কুলও পুলিশেও আছে। এবার তখন সে বলল যে দেখো আমার মনে হয় যে যে খুনি আসল সে এখনও স্কুলের মধ্যে আছে, তাকে আমরা খুঁজে বের করতে পারি, তাহলে যেভাবেই হোক, কারণ এইটুখানি সময়ের মধ্যে তার বেরিয়ে যাওয়া সম্ভব নয়। তখন শিবা বলল তোমার কি মাথা খারাপ? হ্যাঁ, তুমি কি ভাবছো তুমি খুঁজে বের করতে পারবে? তখন বলল যে আর কোনো উপায় নেই, যেভাবেও খুঁজে বার করতে, দেখা যাক যে কে খুন করেছে। সেটা নেক্সট পার্টে আমরা দেখবো যে আসলে কি শিবা খুন করেছে নাকি অন্য কেউ।